করা দরকার। আপনি চারুকলা অনুষদের ভিতরে যে পরিস্থিতির কথা বলছেন সেটি থেকে নিস্তার পেতে বা পরিত্রাণ পেতে আপনি কি করেছেন? এখন আমি নিজে হচ্ছি ওই অনুষদের ডিন, সেই কারণে এখন দীর্ঘদিনের কিছু সমস্যা রয়ে গেছে আমাদের ভিতরে। এখন আমি 2 বছরের জন্য, ইতিমধ্যেই আমার 1 বছরের বেশি চলে গিয়েছে, আর হয়তো অল্প 10 মাস 11 মাস আছে, কিন্তু এর মধ্যে এতটুকু সময়ের মধ্যে আমি পারবো না। একেবারে মূল যে আমাদের যে প্রশাসনিক যে দিকটা আছে, অর্থাৎ আমাদের যে প্রশাসন ক্ষমতায় প্রশাসক হিসেবে যারা আছেন আর কি, আমি বলছি একেবারে মানে ভাইস চ্যান্সেলর বা ধরি, ভাইস চ্যান্সেলর করেন বা আরো যারা আছেন, আমরা তার প্রশাসনের সঙ্গে জড়িত, এটা একেবারে সেখান থেকেই ইনিশিয়েটিভটা নেওয়া দরকার। স্যার, আপনার কাছ থেকে কোনো ইনিশিয়েটিভ কি নেওয়ার জন্য আপনি মনে করছেন 2 বছর যথেষ্ট সময় না? আমি প্রতিদিনই চেষ্টা করছি। একটা উদাহরণ আপনাকে দিই, আমাদের চারুকলা অনুষদের ভিতরে 2 জন মুক্তিযুদ্ধের শহীদের কবর ছিল। একটু আগেই এই গণকবর যে নিশ্চিহ্ন হয়ে যায় বা ইত্যাদি এসব কথা এসেছিল, তাই তো? সেখানে আমি মানে এই দায়িত্ব গ্রহণ করার পর আমি সেই কবর চিহ্নিত করানোর জন্য একটি চেষ্টা শুরু করলাম। নামও আছে, সেই ইউনিভার্সিটির যে কেন্দ্রীয় যে বোর্ড টাঙানো আছে, ভিসি সাহেবকে আমি দেখালাম যে এখানে একটি কবর আছে, 26শে মার্চ মেরেছিল আমাদেরই 4th শ্রেণীর কর্মচারী। আমি সেই কবরটি সংরক্ষণ করলাম। 2টি কবর ওখানে আছে, একজন হচ্ছে সেই তখনকার সিএনবির একজন কর্মচারী ভিতরেই থাকতো, আর একজন আমাদের 4th শ্রেণীর কর্মচারী। আপনি বিশ্বাস করুন আর না করুন, আমার 1 বছর লাগলো সেইটা কমপ্লিট করতে, কারণ এটা বাধা আছে, আমরাই বাধা দিচ্ছি। আমরা চাই না যে এখানে এরকম একটা কবর এভাবে থাকুক চিহ্নিত হয়ে। কত বড় দুঃখজনক, কত মর্মবিদারক। এবং আমাকে অভিনন্দিত করলেন রেজিস্ট্রার ভবনের যে মানুষ, তারা বললেন যে আপনি আসলেন 40 বছর পর এই দায়িত্বে, আর এটা হয়ে গেল। ওরা আমাকে তারা খুবই ইয়ে করলেন, এবং অনেকে যারাই যাচ্ছেন তারাই বলছে এটা একটা সাংঘাতিক কাজ, কেন এই দেরিটা হলো আমাদের ওখানে। অর্থাৎ আমাদের মানসিকতায় কিছু সমস্যা রয়ে গেছে। আমাদের ওখানে মুক্তিযোদ্ধাও তো আছে, তারাও তো করেনি। সেইখান থেকে আপনি জাতিকে কিভাবে রক্ষা করবেন? খোদ আমাদের ওখানে এই সমস্যা, এই যারা জানে, শ্যামল, এরা জানে এই ঘটনাগুলো। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই সিলেট সিপিবি সভাপতি জনাব দেবানন্দ ভট্টাচার্যের সঙ্গে। জনাব দেবানন্দ, সিলেটে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্যের অবস্থা সম্পর্কে আমাদের কিছু বলবেন, যে সেগুলি যথাযথ রক্ষণাবেক্ষণের মধ্যে আছে কি? দেখুন, সিলেটে কোনো ভাস্কর্য নেই, কোনো ভাস্কর্য নেই। আছে কতগুলো স্থাপনা, যেমন তার মধ্যে একটা প্রধান হচ্ছে সিলেটে যে বুদ্ধিজীবী কবরস্থান, যেখানে আমরা আজকে ফুল দিলাম, সেটা ব্যক্তিগত উদ্যোগে এই যে ডাক্তার শামসুদ্দিন সাহেবের ছেলেরা, তারা এটা তৈরি করেছেন সরকার, এবং সেটা মোটামুটি রক্ষণাবেক্ষণও হচ্ছে। কারণ পার্শ্বে যে শহীদ মিনার আছে, সেখানে 2 জন আমাদের মুক্তিযোদ্ধা এখানে দায়িত্বে আছেন, তারা এটা দেখাশোনা, তারা এটা দেখে। আপনাকে ধন্যবাদ যে দেবানন্দ ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা কথা বলছি খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন জনাব শেখ আব্দুল কায়ুমের সাথে। জনাব কায়ুম, খুলনায় মুক্তিযুদ্ধের স্থাপত্য, ভাস্কর্যের রক্ষণাবেক্ষণ এবং মর্যাদা রক্ষার ব্যাপারে সাধারণ মানুষ কতটা সচেতন? ধন্যবাদ আপনাকে। খুলনাতে তেমনভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য গড়ে ওঠেনি। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসাবে প্রথম 1995 সালে রজত জয়ন্তী পরিষদ শহীদ হাদিস পার্কে একটি ভাস্কর্য নির্মাণ করে, যেটি ছিল প্রফেসর ইউনুস, একজন শিল্পী, তার তৈরি করা, এবং রজত জয়ন্তী পরিষদের আহ্বায়ক হিসেবে আমি এটা দায়িত্বে ছিলাম। একটি রাইফেল হাতে ভাস্কর্য, যেটি এখনো আছে, কিন্তু এটির পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রের। এখনো পর্যন্ত সেটি পূর্ণাঙ্গ পায়নি। এটি পর নতুন রাস্তার মোড়ে লুৎফর রহমান, আমাদের একজন সহযোদ্ধা,
তিনি সিটি কর্পোরেশনের কমিশনার ছিলেন। তিনি সিটি কর্পোরেশন দিয়ে নতুন রাস্তার মোড়ে একটি ভাস্কর্য নির্মাণ করেছেন। এছাড়া দৃশ্যত মানুষের চোখে পড়ার মতো কোনো ভাস্কর্য খুলনাতে নেই। জনাব শেখ আব্দুল কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই রাজশাহী থেকে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক জনাব অলিউর রহমান বাবুর সঙ্গে। বাবু, রাজশাহীর বিভিন্ন স্থাপনা ভাস্কর্য তদারকির বিষয়ে প্রশাসনিক তদারকি কেমন আছে, সেগুলির অবস্থা সম্পর্কে আমাদের কিছু বলবেন? অবশ্যই এখানে যে সমস্ত ভাস্কর্য বলতে তেমন কিছু নেই। একমাত্র বিশ্ববিদ্যালয়ে একটি ভাস্কর্য আছে, সাবাস বাংলাদেশ, সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সেটা রক্ষণাবেক্ষণ করেন। আর আরেকটি শহরের একটি মোড়ের স্মৃতি অম্লান বলে একটি স্মৃতিস্তম্ভ আছে। এছাড়া ভাস্কর্য কিছু নেই। আর এখানে যে সমস্ত বদ্ধভূমিগুলো আছে সেগুলো অরক্ষিত, দখলবাজরা সেগুলি দখল করে নিয়েছে, এর কোনো চিহ্ন নাই। এখানে কারা কারা মারা গেছে তাদেরও কোনো কিছুই এখানে উল্লেখ নাই। একমাত্র কোর্ট চত্বরে কিছু শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক আছে। আর পুলিশ লাইনে যে সমস্ত পুলিশ বাহিনীরা শহীদ হয়েছিলেন তাদের একটি গণকবর আছে, আর সেখানে একটি স্মৃতিফলক আছে। তো এখানকার মানুষের বারবার দাবি করেছেন যে পদ্মা নদীর ধারে একটি বদ্ধভূমি, সেটাকে দখলমুক্ত করে সেখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করার জন্য। তো আমরাও জনাব অলিউর রহমান বাবু, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ভাস্কর শ্যামল চৌধুরীর কাছে আসি। যে আমরা দেখলাম যে বাংলাদেশে মানে ঢাকার বাইরের অবস্থাগুলিতে আপনি শিল্প বোধ এবং সাধারণ মানুষের এর প্রতি সম্মান জানানোর কথা বলছিলাম। কোনো জায়গা থেকেই কিন্তু খুব ইতিবাচক কোনো কিছু যেগুলি আসছে সেগুলি নষ্ট হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে নেই, এবং এর মধ্যে কোনো মানে তেমন কোনো উদ্যোগও নেই। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন একজন শিল্পী হিসেবে, একজন ভাস্কর হিসেবে? শুধু ঢাকা কেন্দ্রিক কিছু আছে, তাও নষ্ট হওয়ার পথে, এবং ঢাকার বাইরে। আসলে সামগ্রিক অর্থে যে ভাস্কর্যের যে স্যার বললেন যে আসলে আমাদের এখানে জনসচেতনতা, যেটা ভাস্কর্যের আসলে কি ব্যাপারটা, ওই ব্যাপারটা পুরোপুরিভাবে আমাদের যারা দর্শক এবং আমাদের দেশের সুনাগরিক যারা আছেন তাদের কাছে কিভাবে ভাস্কর্যের আবেদনটা পৌঁছছে সেটার উপরে অনেকাংশে নির্ভর করে। সেটার প্রতি ভাস্কর্যের প্রতি মানুষের দর্শকের যে সেটাকে কিভাবে দেখবে, কিভাবে সংরক্ষণ বলতে একটা আছে যে সেটা আবহাওয়াগত দিক থেকে যেটা দীর্ঘদিন পর থাকতে থাকতে হয়তো সেটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে, ফাঙ্গাস পড়ে, সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে ভাস্কর্যটাকে কিভাবে মানুষ নিচ্ছে সেভাবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের আর সবকিছুর মতো ভাস্কর্যও কেন শুধু স্থানীয় মানে রাজধানী কেন্দ্রিক? আপনার কাছে এটা জানতে চাইছি, আপনার কি কখনো ইচ্ছা করেছে যে দূরে, রাজধানী থেকে অনেক দূরে কোনো একটা জায়গায় একটি ভাস্কর্য হোক, আমাদের কোনো একটি স্মৃতিকে? সেটা অবশ্যই চাই, কিন্তু এরকম হয়েছে মানে আপনারা যেটা হয়েছে মুজিবনগর হয়েছে, কিংবা মুজিবনগর আর একটা সিগনিফিকেন্স একটা জায়গা পরিকল্পিত, কারণ শিল্প বোধ তো একটা সামগ্রিক ব্যাপার। স্যার যেরকম শিল্প বোধ জাগিয়ে তুলতে হলে সারা দেশে এটা ছড়িয়ে দেওয়া উচিত। এটা রাজধানী কেন্দ্রিক হবে, টিএসসি কেন্দ্রিক হবে, শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হবে। আমরা যদি একটু স্থাপত্য অধিদপ্তরে জনাব আসিফুর রহমান ভূঁইয়ার কাছে যাই, যে আমরা আসলে সরকার বা যারা কেন্দ্রে আছে তারা কিভাবে বিষয়টি দেখছি, যে কিরকম হচ্ছে? যে আমার মানে কিছু অবজারভেশন আছে যে ধরেন একটা ভাস্কর্য করে দিয়ে আসলাম, এটা রক্ষণাবেক্ষণ পরে। প্রথমত যে শিল্পবোধ বারবার যেটা আমরা আলাপ করছি, যে সব শিক্ষার শুরু কিন্তু প্রাথমিক পর্যায়ে। এখন আমাদের একটা খুব রূঢ় বাস্তবতা, আমি নিজেও এত বছর পার হয়ে এসেছি, আমি দেখেছি, আমার ফাদার মাদারকে দেখেছি, আমার আশপাশ দেখেছি, গ্রামগঞ্জ সবই দেখেছি। আমাদের যে ধর্মীয় রীতি বা ধর্মীয় যে আচার আচরণ, হ্যাঁ, এর সাথে আমাদের যে ভাস্কর্য যেটা আমরা এখন পর্যন্ত বুঝি সেটার সাথে কিন্তু একটা কনফ্লিক্ট আছে। এটা আমাদের জানায় অজানায় হোক, এটা কিন্তু মানে মানুষের মধ্যে একটা জিনিস ঢুকে আছে যে এটা বুঝি আমাদের ধর্মের কোনো জিনিস না। হ্যাঁ, এই জিনিসটা হ্যাঁ এটা মূর্তি বলা হচ্ছে, এবং এই জিনিসটাকে যদি ভাঙতে হয়, এই ভ্রান্ত ধারণাকে ভাঙতে হলে একেবারে গোড়ায় করতে হবে। যখন একটা ছেলে প্রথম স্কুলে যায়, আপনি একটা জিনিস দেখবেন যে সব জায়গার অন্য সব ভাস্কর্য কিন্তু অযত্নে পড়ে আছে, কিন্তু শহীদ মিনার সেটি কখনো অযত্নে পড়ে নাই।
এটা লক্ষ্য করবেন যে এখানে একটা শহীদ মিনার, ওই আমাদের যে ন্যাশনাল শহীদ মিনার যেটা কেন্দ্রীয়, ওইটার আদলে কোনো একটা বানালে সেটা খুব একটা খারাপ থাকে না, কারণ এটার মধ্যে স্কুলের স্টুডেন্টদের সরাসরি একটা সংযোগ থাকে, সম্পৃক্ততা, মানসিক সম্পৃক্ততা সম্পৃক্ততা থাকে। আছে এটার সঙ্গে। তো ওটা কেন হয় না, এটা কেন হয়? জাস্ট মানুষের ওই সম্পৃক্ততা, ওই যে এই যে স্কুলের স্টুডেন্টরা তারা জানে যে ওইটা শহীদ মিনার, ওইটা ভাষা আন্দোলন, এইসব কারণে। এখন ওইখানে যদি আরেকটা জিনিস করে দেওয়া হয় যে শুধু শহীদ মিনারকে তারা রক্ষণাবেক্ষণ করবে তা না, এই স্বাধীনতার যে কোনো জিনিস সেটাও তাদের একটা ইভেন্ট করে, যদি প্রত্যেক স্কুলে একটা ইভেন্ট করে দেওয়া হয় যে মাসের অমুক দিন তোমার আশেপাশের যে স্বাধীনতা যে স্মারক যেগুলো আছে সেগুলোকে তোমরা। আপনাদের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? না, এটা আসলে আমাদের অধিদপ্তর যেটা তাদের এটা কাজ না, আসলে আমরা ফিল করি, কিন্তু এটা আসলে করবে কিন্তু এখন যে মুক্তিযুদ্ধ এই মন্ত্রণালয় সুপারিশকে আছে আপনি কোথাও বলেছেন বা আপনাদের পক্ষ থেকে কোথাও বলা হয়েছে এরকম? এটা মানে মাঝে মাঝে আলাপ হয়, আমি বলেছিও, হ্যাঁ, কিন্তু ওইরকম কনক্রিট ভাবে আসে না, কারণ হয়তো গভর্নমেন্টের হাতে অনেক ধরনের আপনাদের পক্ষ থেকে যেহেতু স্থাপত্য অধিদপ্তর আপনাদের মানে আপনারা স্থাপত্য অধিদপ্তরটা চালান, তার স্থাপত্যগুলি কিভাবে রক্ষণাবেক্ষণ করা যেতে পারে, এই সুন্দর পরামর্শটি কোনো একটি কম্পিটেন্ট মহলে তোলার কোনো সুযোগ আপনার হয়নি কখনো? এটা ওইভাবে হয়নি, সত্যি কথা বলতে কি, কারণ আমরা কিন্তু বানিয়ে দিয়ে আসি, কিন্তু রক্ষণাবেক্ষণ করে আরেকটা সংস্থা। হ্যাঁ, বানানোর ক্ষেত্রে আমরা একটু স্থপতি ইকবাল হাবিবের কাছে যাই, যে আমরা বারবারই দেখছি আসলে যে একদিকে তো মানে বানানোর পরে তো রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ কারোর মধ্যেই নাই, আর ঢাকার বাইরে কোনো একটি স্থাপনা বা ভাস্কর্য নিয়ে ওরকম চিন্তা ভাবনা অনেক ধরনের ব্যাপারগুলো আসলো, যে ধর্ম বা প্রাথমিক শিক্ষা। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আমি তিনটা স্তরে বলি। প্রথম স্তর হচ্ছে যে সত্যি কথা, শিক্ষা সচেতনতা ছাড়া এই শিল্প অনুরাগ তৈরি করা সম্ভব না। এবং যে কথাটা শিল্পীরা বিশেষভাবে বলছিলেন, এবং আমি বলছিলাম যে জয়নুল আবেদিন বা কামরুল হাসান, পটুয়া কামরুল হাসানের যুগ পর্যন্ত কিন্তু এই ধারণাটা সর্বব্যাপ্তিতে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। আমি মনে করি যে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এই বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীর আমলেই শিক্ষা পাঠ্যক্রমের যে পরিবর্তন করা হলো, সেখানে নতুন পাঠ্যক্রমের মধ্যে শিল্প সচেতনতা বোধ জাগানোর জন্য বিভিন্ন স্তরে শিক্ষার মধ্যে এগুলো ঢুকানোর একটা চেষ্টা এবারই প্রথম করা হলো। এই কথা বলার মাধ্যমে আমি এটি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যুগে যুগে শিল্পকে বাঁচিয়ে রেখেছে রাজা বাদশারা, সম্রাটরা, যারা রাজ্য পরিচালনা করতেন। যখন এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আসলো, তখন এটা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব এই শিল্পানুরাগ, এই শিল্প চর্চা, এটিকে জাগ্রত রাখা এবং জনগণের মধ্যে জিয়ে রাখা, তার মধ্যে উজ্জীবিত করা। এবং এটা আসলে উজ্জীবিত করার জন্যই প্রয়োজন, ঐতিহাসিকভাবে ঐতিহ্যকে উজ্জীবিত করে রাখার জন্য। এবং সেই কাজটুকু আমাদের যে সরকার ব্যবস্থা ৭৫ পরবর্তীতে আমরা পেয়েছি, তারা কেউই এটাকে বিশ্বাস করতেন না। এই জায়গাটুকুর কারণে ভাস্কর্য এবং স্থাপত্য সাংঘাতিকভাবে অবহেলিত হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক তো বিশেষভাবে অবহেলিত হয়েছে। এবং এর সঙ্গে আরেকটি জায়গা যুক্ত করা প্রয়োজন, সেটা হচ্ছে ভাস্কর্য যারা করছেন তাদের এই শিল্পের প্রতি অনুরাগ বা এর প্রতি কত গভীর মমত্ব রয়েছে সেটিও প্রশ্নবিদ্ধ। এই জন্য বলছি, আপনি খেয়াল করে দেখবেন যেটা আসিফুর রহমান বলছিলেন, শহীদ মিনার অথবা স্মৃতিসৌধের আদলে আপনি একটা কিছু করে রাখেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি নিশ্চয় জানেন গত বছরের আগের বছর ওই মগবাজারের মোড়ে ইট দিয়ে বানিয়ে কয়েকটা ছেলে, পাড়ার ছেলে, ছোট ছোট ছেলে, পথর শিশু, তারাও একটা শহীদ মিনার ওই আদলে বানিয়ে সেটার মধ্যে ফুল দিচ্ছিল। তার মানে কিছু কিছু ভাস্কর্য মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে, কিছু কিছু ভাস্কর্য মানুষকে পরিত্যক্ত করেছে। যেগুলো পরিত্যক্ত করেছে সেগুলোর প্রতি মানুষের মমত্ববোধ কমিয়ে যায়। কিন্তু সর্বাঙ্গীনভাবে এই জায়গাটুকু ছড়িয়ে দেওয়ার দায়িত্ব যার, সেই সরকার শিক্ষা সচেতনতা, শিল্পানুরাগ তৈরি করার ক্ষেত্রে এবং সত্যিকার অর্থে অভিভাবকত্ব তৈরি করার ক্ষেত্রে যদি দায়িত্ব পালন না করে, তাহলে এটি ছড়াবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা আমি আরেকবার বলতে চাই, মুক্তিযুদ্ধ অথবা এই দেশের স্বাধিকারের আন্দোলনের প্রতি সত্যিকার অর্থে সচেতন অনুরাগী সরকারই বা আমরা কটা পেলাম, এবং যার কারণে এটি সারা বাংলাদেশে ছড়ায়নি এবং কতদিনের জন্য পেলাম। অতএব আমি মনে করি ছড়াবে, ঘুরে দাঁড়াবে। কারণ এইবারই এই সরকার আসতেন বিরাট ইলেকশনে জিতে, যে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে উজ্জীবিত, যারা এই বিচার চায়, আমি মনে করি এই প্রজন্মই আবার এই ভাস্কর্য মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার এই কার্যক্রম
হয়তো এটাকে আবার জাগিয়ে নিয়ে চলে আসবে। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিব, বিরতির উপর ফিরে আসবো ভাস্কর শ্যামল চৌধুরী এবং জনাব আসিফুর রহমান ভূঁইয়ার কাছে, কারণ শিল্পের একটি বাণিজ্যিকরণ এবং শিল্পের প্রতি মমত্ববোধের বিষয়টি উঠে এসেছে। এই বিষয়ে আপনার কথা জানতে চাইবো। আমাদের সঙ্গেই থাকবেন, অতিথিদের সাথে আরো কথা হবে বিরতির পর।